তোমার ভাষ্য অনুযায়ী হাসিনারে ঝুলায় পিটাও, খুনি হাসিনারে ঝুলায় পিটাও, পিটায়া এরপরে আমাদের কাছে দিয়ে দাও, তুমি মাইরে ফেলো, সেটা আমরা চাই না। কারণ আমার রাষ্ট্রের নাগরিক সে, তাকে আমার দেশে আইনা এইখানে আইনে বিচার করতে হবে। অনুপ্রবেশকারী তো আরও সরকারের কতগুলো মন্ত্রী তোমার ভারতে আশ্রয় দিচ্ছে, ওরা অনুপ্রবেশকারী। আন্তর্জাতিক আদালতে অবশ্যই একদিন না একদিন মামলা হবে এই মোদির বিরুদ্ধে, খুনি মোদির বিরুদ্ধে। খুনি মোদির পেতার তার একটা হচ্ছে এই অমিত শাহ, বিজেপি। এই আওয়ামী লীগ তো বিজেপির আসলে একটা অনুসারী দল ছিল। আওয়ামী লীগ বাংলাদেশের দল বলবো না, বা দল থাকলেও এর ব্যবহার করছে কিন্তু এই বিজেপির মোদি। যে অমিত শাহ নাকি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে ঝুলায়া পিটাবে, ঝুলায় রাখবে। তো এটা একটা সন্ত্রাসী কথাবার্তা। একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তো ভারতবর্ষের মতো একটা মানে ইতিহাস ঐতিহ্যপূর্ণ শান্তিপূর্ণ একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে যে আরেকটা দেশের অনুপ্রবেশ তুমি করতে দিচ্ছ কেন, বর্ডারে তোমারে কে বলছে কাটাতার খুইলা তুমি বাঙালি ঢুকাও? তার মানে তুমি ভিতরে ঢুকাবা, ঢুকায় নিয়ে এরপরে মেরে ফেলবা। তাহলে তোমার ঘরেই তো এখন অনুপ্রবেশকারী। ওই যে রাডার অফ কইরা তুমি যে তোমার বান্ধবী খুনি হাসিনারে যে নিয়ে গেছো ওই দেশে, ভারতে যে নিয়ে আশ্রয় দিছো, দুধকলা খাওয়াইতেছো, হ্যাঁ দুধকলা খাওয়াইতেছো। ওনার তো মেয়াদ শেষ, ওনার যে পাসপোর্টের ইয়া ছিল, যেই টার্মে যেই ভিআইপি প্রোটোকলে ৪৫ দিনের বাউন্ডারিতে গেছিল, তা সে অনুপ্রবেশকারী তো আরও সরকারের কতগুলো মন্ত্রী তোমার ভারতে আশ্রয় দিচ্ছে, ওরা অনুপ্রবেশকারী। বাংলাদেশ থেকে এখন তো কেউ যাচ্ছে না, যারা বিভিন্নভাবে বর্ডার পাড়ি দিয়া, হ্যাঁ ওই যে ফারাজ করিম, ভণ্ড ফারাজ করিম চৌধুরীর বাবা, সে যেমন বর্ডার পাড়ি দিতে যে ধরা খাইছে, এরকম পার হয়ে গেছে অনেক মন্ত্রী এমপি আছে, পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছে যারা ওই রাষ্ট্রে পার হয়ে গেছে। তাহলে তুমি তাদেরকে ঝুলায়া পিটাও, ঝুলায়া পিটাও। তোমার ভাষ্য অনুযায়ী হাসিনারে ঝুলায়া পিটাও, খুনি হাসিনারে ঝুলায়া পিটাও, পিটায়া এরপরে আমাদের কাছে দিয়ে দাও, তুমি মাইরে ফেলো, সেটা আমরা চাই না। কারণ আমার রাষ্ট্রের নাগরিক সে, তাকে আমার দেশে আইনা এইখানে আইনে বিচার করতে হবে। ৪০ বছর ৪৫ বছর পরে যদি বঙ্গবন্ধুর খুনির বিচার হয় এই বাংলার মাটিতে, এটা তো আপনিই বলছেন, খুনির বিচার হয়, তাহলে তো ভাই আপনার বিচারও হবে। আমরা মারা যেতে পারি একদিন, আমাদের উপর যেই রকম থ্রেট আছে, আমরা মারা যেতে পারি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম একদিন না একদিন এই বিচার করবে। এই প্রত্যেকটা খুনের বিচার বহির্ভূত প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে বাংলার মাটিতে হবে। অতএব ওনারে ফিরায় দাও, মাইরা ঝুলায়া কিছুক্ষণ পিটায়া ফিরায় দাও। এই ধরনের উদ্ধত্তপূর্ণ কথার দায়ে আমি মনে করি যে বাংলাদেশের সীমান্তে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই ফ্যাসিস্টের আমলে, বিশেষ করে ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে আজকের দিন পর্যন্ত, এখনো পর্যন্ত বর্ডারে কিলিং হয়। কত বড় দুঃসাহস, নত জানো পররাষ্ট্রনীতি। আমরা এতদিন, এইবার না ইলিশ নিয়ে বিতর্ক হয়েছে, এতদিন কি আমরা ইলিশ পাঠাই না? আমরা ইলিশ পাঠাই আর তোমরা লাশ পাঠাবা? হাউ ফানি। আমরা তোমাদের ইলিশ পাঠাই আর তোমরা লাশ পাঠাবা, বর্ডারে লাশ ঝুলায় রাখবা, ফেলানির মতো করে ঝুলায় রাখবা। কি বার্তা দিতে চাও? পৃথিবীর আর কোনো রাষ্ট্রে এরকম নৃশংস বর্বরচিত বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড পৃথিবীর কোনো রাষ্ট্রে দেখছেন? দেখেন নাই। তো এইটা একমাত্র বাংলাদেশের কর্তা ব্যক্তিদের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই হচ্ছে। সো এই জায়গায় সংশোধন হওয়া উচিত। আন্তর্জাতিক আদালতে অবশ্যই একদিন না একদিন মামলা হবে এই মোদির বিরুদ্ধে, খুনি মোদির বিরুদ্ধে। খুনি মোদির পেতার তার একটা হচ্ছে এই অমিত শাহ, বিজেপি। এই আওয়ামী লীগ তো বিজেপির আসলে একটা অনুসারী দল ছিল। আওয়ামী লীগ বাংলাদেশের দল বলবো না, বা দল থাকলেও এর ব্যবহার করছে কিন্তু এই বিজেপির মোদি। তো মোদির নামে আন্তর্জাতিক আদালতে মামলা হবে, বিচার হবে। এই ঠিক অমিত শাহেরও বিচার হইতে হবে, আর না হলে হবে না। এই মৃত্যুর পিছনের কারণটা যদি দেখি, যে আমাদের বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এবং গত ৫ আগস্ট বা ৪ আগস্ট ৩ আগস্টেও কিন্তু থানা থেকে অনেক অস্ত্র লুট হয়েছে। তারপরে পরবর্তীতে এই যে প্রায় আমরা ৪০ থেকে ৪২ দিন ৪৫ দিন পার হয়েছি, এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কোনো অবস্থাতেই
হ্যাঁ, অনেক অভিযান করে বিভিন্ন যৌথ বাহিনী অভিযান করতেছে বা বিভিন্নভাবে অভিযান করতেছে। তো অভিযান করে কিন্তু পূর্ণাঙ্গভাবে যত অস্ত্র মাঠে গেছে এই অস্ত্র কিন্তু উদ্ধার করতে পারে নাই। তারপরে যেই সব সন্ত্রাসীরা, সেটা খুনি হাসিনা লীগের হোক বা অন্য যেই কোনো টিমেরই হোক, কারণ তাদের 14 দলীয় ছিল, তো এখানে তাদের মধ্য থেকে যেই সব সন্ত্রাসীরা এই ছাত্র জনতার বুকে গুলি চালাইছে, এই সব সন্ত্রাসীদেরকে কিন্তু ওনারা গ্রেফতার করতে পারে নাই, যার দরুন আজকে দেশের বিভিন্ন জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু হচ্ছে। আপনারা কয়েকদিন আগে দেখছেন যে তোফাজ্জলের মতো একজন সহজ সরল, অত্যন্ত সহজ সরল সাদা মনের একটা মানুষ, তার খুব একটা রাজনীতিতে তার সম্পৃক্ততা নাই, বা থাকলেও তারে কিভাবে পিটায় মারছে, কে মারছে, কার নেতৃত্বে মারছে, একটা হলের সমন্বয়ক কিভাবে সাবেক ছাত্রলীগের নেতা হয়, বা ছাত্রলীগ থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া নেতা কিভাবে এখানে পোস্টেড হয়। এই যে আমাদের ভিতরে যে সমন্বয়হীনতা বা সমন্বয়কদের ভিতরের যে সমন্বয়হীনতা, বা এই রাষ্ট্রের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ, তাদের ভিতরেও সমন্বয়হীনতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার দরুন এখন পর্যন্ত সন্ত্রাসীদেরকে পূর্ণাঙ্গভাবে গ্রেফতার করা হয় নাই। যেসব খুনিরা ছাত্র জনতার বুকে গুলি চালাইছে সেসব খুনিরা গ্রেফতার হয় নাই। এখনও পর্যন্ত সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে শান্তিপূর্ণভাবে উনি অর্থনীতিতে নোবেল পাইছে, বা যেই কারণেই উনি নোবেল পাক, বাংলাদেশে উনি এখন বর্তমানে শান্তির জন্য নোবেল পাওয়ার কথা, কিন্তু এই স্পেসটা ওনারে দিচ্ছে না কারা? এই ফ্যাসিস্টের দোসররা কিন্তু এখনও, মানে এটা অবাক হয়ে যায়, এক একটা হলের সমন্বয় কিভাবে বৈষম্য বিরোধীর এই ট্যাগের মধ্যে কিভাবে তারা ঢুকে। তাহলে এই যে হাসনাত আবদুল্লাহ বলি আর সাজিদ বলি বড় বড় কথা বইলা বিভিন্ন জায়গায় যে বয়ানবাজি করতেছে, মানে এগুলা কেন? আজকে তো পুরা বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজ, পুরো দেশের নাগরিক সবাইরই বিপদে বালাইতেছে, যারা এই অভ্যুত্থানের সাথে একত্রতা পোষণ করা নিজের জীবন বাজি রেখা। কেউ তো আন্দোলনের আগে কেউ বলে নাই যে আমি মুক্তিযোদ্ধা হব, আমি এই কোঠারে ব্যবহার করে পরবর্তীতে এই সুবিধা নিব। তাহলে আজকে যে হাজার হাজার মানুষ মারা গেছে, ছাত্র জনতা যারা মারা গেছে, ওরা আজকে কি পাইল? ওরা যে স্পিডে মারা গেছে, যে স্পিডে আহত হয়ে আজকে 18-20 হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে কাতরাইতেছে, আজকে তো আমরা সেটা অর্জন করতে পারতেছি না। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার প্রথম পদক্ষেপই দরকার ছিল এই সন্ত্রাসীদেরকে নির্মূল করা, সেটা যেই অভিযান দিয়েই হোক আর যে কোনো কঠোর পদক্ষেপ। এত আজকে এরকম চৌকস অফিসার মারা যায় না, তারপরে দেশের সাধারণ মানুষ আজকে এতটা অনিরাপদ থাকে না। এতদিন 40 দিন পার হয়ে গেছে, এখনও পর্যন্ত প্রতিদিন বিভিন্ন জায়গায়, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, বা অন্য কোনো সাধারণ নাগরিক হোক, আর যৌথ বাহিনী হোক আর পুলিশ হোক, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেন হবে? 2 দিন আগে মানে অ্যাটর্নি জেনারেল উনি খুব মানে একটা তৈলাক্তযুক্ত কথা বলছে, মানে এখনও যেই বৈষম্য, যেই তেলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে রাস্তায় এত রক্ত দিলাম, উনি দাঁড়ায় বলতেছে যে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড উনি মানে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় নাই। কিভাবে? এত বড় মিথ্যা কথা উনি কিভাবে ওনার দায়িত্বশীল জায়গা থেকে উনি বলে? মানে আবার উনি তুষ্ট করার জন্য ডক্টর আসিফ নজরুল স্যারের উদ্ধৃতি দিতেছে যে ওনারা আইন প্রতিষ্ঠায় যথেষ্ট কার্যকরী ভূমিকা রাখতেছে। এটাই কি নমুনা? তাহলে আজকে এই সেনা অফিসার কেন মারা গেল? আজকে রাষ্ট্রের বিভিন্ন ধরনের সন্ত্রাসীরা তারা জেলের থেকে বের হয়ে যেতেছে, মানে ওদের সাথে এই আন্দোলনের সম্পর্কটা কি? ওদেরকে কেন বের করা হয়েছে? বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী, খুনি, ব্লগার, হত্যাকারী, মানে ওরা কেন ফুলের মালা নিয়ে বিভিন্নভাবে মানে ছাদ খোলা গাড়িতে জেল থেকে তারা সাদরে বেরোচ্ছে? আমিও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি, বাংলাদেশের এখন প্রত্যেকটা অ্যাক্টিভিস্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা যারা আন্দোলন করছি, বা ভাই আমরা তো স্বাভাবিক এই 2 মাসের আন্দোলন করেই আমরা যে আজকে কথা বলতেছি তা না। এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট ভোট ডাকাতের বিরুদ্ধে কমপক্ষে হলো 9 বছর ধরে রাস্তায় কথা বলতেছি, বিভিন্ন আন্দোলন সংগ্রামে আছে। আজকে আমরা সবাই অনিরাপদ। ওই যে 2 দিন আগে রুমিন ফারহান আপা একটা জায়গায় কথা বলছিল যে আমি তো এতদিন অনিরাপদ ছিলাম আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারণে, এখনও তো আমি অনিরাপদ। তাহলে এই যে আমরা সবাই, আমিও বলতেছি আমরা প্রত্যেকটা মানুষ অনিরাপদ কেন? এই 40টা দিন কি ঘুমায় ঘুমায় পার করছেন? জবাবদিহিতা নাই।
আমি তো মানে মনে করার কিছু নাই, এটা উপপাদ্যর বা এখানে মনে করার কিছু নাই, একদম স্পষ্ট যে এখনো পর্যন্ত হলগুলার নেতৃত্ব যেখানে ছাত্রলীগ মানে মানে তারা মানে রূপ বদলায়, মুখোশ বদলায়, নতুন বৈষম্য বিরোধী ট্যাগ দিচ্ছে। হ্যাঁ, ওই যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ইকুয়াল টু ছাত্রলীগ ইকুয়াল টু নতুন সমন্বয়। এই যে সমীকরণ, জনগণের মুখ থেকে এই ধরনের কমেন্ট কেন আসতেছে? আজকে মানুষ হতাশ হয়ে পড়ছে এই আন্দোলনের সাথে। সার্বিকভাবে যারা বিভিন্ন সময় আজকে রাস্তায় জীবন দিছে, আহত হয়েছে, সবাই হতাশ হয়ে যাচ্ছে কেন? এই হতাশার মূল নায়ক কারা? এই মুখোশধারী, এই হাসনাত আবদুল্লাহ বলি আর সেই সার্জিস বলি আর হোয়াট এভার, যারাই আজকে বিভিন্ন জায়গায় আজকে বিষ বাষ্প ছড়ায়া পুরা আন্দোলনের যেই স্পিরিট, তোমরা তো আন্দোলন ভাই অফ করে দিছিলা। হারুনের ভাতের হোটেলে ভাত খেয়ে তো তোমরা আন্দোলন অফ করে দিছিলা, কিন্তু অভিভাবকরা, দেশের সর্বস্তরের মানুষরা পরবর্তীতে কেন নামছে ইনজাস্টিসের বিরুদ্ধে? আমাদের উপরে এই ধরনের, আমাদের উপর যখন হামলা হয়, আমি নিজেও তো বিসি ভবনের সামনে থেকে হামলায় আহত হয়ে যখন ঢাকা মেডিকেলে যাই, সুচিকিৎসা পাইনি। এই যে ঢাকা মেডিকেল কলেজ, হ্যাঁ, ওর ঢাকা মেডিকেল কলেজের পরিচালক একটা স্পষ্টত খুনি। মানে তার আজকে এই যে কথায় আরেক কথা আসতেছে, মানে এই এত মানুষ কেন আজকে আমরা এই অবস্থায় আসছি? কেন আজকে এই যে জবাবদিহিতা, আজকে প্রায় 45টা দিন চলে গেছে, আমরা দেখতেছি যে সেই গড়পড়তা কথা, হ্যাঁ, এই মৎস্য প্রাণী সম্পদের যে উপদেষ্টা, উনি বলতেছে ইলিশ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, উনি জানে না। মানে এই যে ওনাদের ভিতরে এত সমন্বয়হীনতা, আমি মনে করি একজন সচেতন নাগরিক, অসচেতন নাগরিক, হোয়াট এভার, আমি একদম স্পষ্ট ভাষায় বলতে চাই, এই উপদেষ্টা পরিষদ সংস্কার হওয়া দ্রুত সময়ের দাবি। এটা আপনারা যদি কমেন্ট খেয়াল করেন পাবলিকের, এটা দেখবেন যে কারণ নয়তো ডক্টর ইউনূস স্যার ফেল হবে। উনি ফেল হওয়া মানে এই সেনাপ্রধান ফেল হওয়া মানে আমরা ফেল হওয়া। যেই সেনাপ্রধান আমাদের বুকে গুলি চালায় নাই, আজকে ওনাদের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতেছে, ওনাদেরকে হুমকির মুখে ফেলাচ্ছে। সেনাবাহিনীর প্রধানের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনি বহির কোনো দেশের কোনো উস্কানি, আপনারা তো উস্কানি দিয়ে আপনারা উস্কাইতে পারবে না, কারণ আপনি বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিতে আপনি পা দেন নাই। কিন্তু কেউ যদি আপনার উপর চাপ প্রয়োগ করার চেষ্টা করে, কোনো বহিঃশক্তি, শুধু জনগণের সামনে পরিষ্কার করবেন, এই 18 কোটি জনগণ, এই 18 কোটি জনগণের ভিতর ছাত্র জনতা সবাই মিলা এই সেনাবাহিনীর পাশে দাঁড়ায়া এই রাষ্ট্রে পুনর্গঠন করা, যেই স্পিডের কারণে 71-এ মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মা বোন শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন মানে মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারাইছে। আজকে এই 24-এ আইসা আজকে যে স্পিডের কারণে এই হাজার হাজার মানুষ মারা গেছে, আহত হয়েছে, বা বিভিন্ন সময় গণতন্ত্র, সুশাসন এবং বৈষম্যের বিরুদ্ধে যারা আহত হয়েছে, প্রত্যেকটা রক্তের যেই দাগ, এই দাগ কিন্তু শুকায় নাই। অতএব এই রক্তের স্পিড থেকেই বলতেছি, যদি কোনো ধরনের চাপ আপনি অনুভব করেন, শুধু জনগণের সামনে পরিষ্কার করবেন, এই জনগণ আপনাদের জন্য, এই দেশের জন্য সবাই জীবন দিতে প্রস্তুত।